দৃষ্টিগতর আক্ষরিক অর্থ হচ্ছে দেখা। সোজা কথায় আমরা যেভাবে দেখি সেভাবে গ্রহরা কি করে দেখে। ঠিক আছে, আমরা যেভাবে দেখি সেভাবে গ্রহরাও দেখে। তবে দৃষ্টিভঙ্গি আছে, ঠিক আছে, একটা ভালো দৃষ্টি মানে ভালোভাবে দেখি, আর একটা খারাপ দৃষ্টি মানে যেটা কুনজর বলি। একটা সুনজর, একটা কুনজর, ঠিক মানে খারাপ ভাবে তাকাচ্ছে। ঠিক আছে, এই মানে ওই না যে পাড়ায় একটা যে মানে একটা খারাপ মানুষ যদি আমাদের দিকে তাকায় না, এই নিশ্চয়ই কুমতলব আসছে, মানে আপনার বলতে হবে না, আপনার মন এটাই বলে ভাই আমার দিকে তাকাচ্ছে মানে নিশ্চয়ই কুমতলব আসছে। মানে ওর দৃষ্টি মানেই খারাপ, মানে আপনার দিকে তাকাচ্ছে সে, সে পার্সনটা যেহেতু খারাপ জানেন, তা সে আপনার দিকে যেহেতু তাকাচ্ছে, আপনার এটাই ইন্টারনেট ফিল হবে না ভাই আমার কিছু ভাই খুব মন্দ পাচ্ছে, কিছু একটা ক্ষতি করতে চাইছে, নাহলে সে আমার দিকে তাকাবে না। ঠিক সেরকম ভাবে ক্লাসে দেখবেন যারা ভালো পড়াশোনা করে, ভালো স্টাডি করে, হ্যাঁ, তখন দেখবেন টিচাররা তাকালে তখন ভাবে আরে না, যখন তাকাচ্ছে তার মানে আমি ভালো ছেলে বলেই স্যার আমাকে তাকাচ্ছে। স্যার যেহেতু তাকাচ্ছে, একজন টিচার তাকাচ্ছে মানে টিচার একটা গুড পার্সন, তাহলে আমার দিকে তাকাচ্ছে তার মানে নিশ্চয়ই ভালো কিছুর জন্য। তাহলে আমার মনটা ফিল হয় স্যার আমার দিকে তাকাচ্ছে। তবে আজকালকার গেলে দেখুন, আমি একটু আগে উদাহরণ দিলাম যে একজন যদি খারাপ ব্যক্তি তাকায় তাহলে আমরা সেটাকে আমাদের মধ্যে অড ফিল হয়। ওই পার্সনকে যখন একজন ভালো ব্যক্তি তাকাচ্ছে বা তাকায় তখন সেটা আমাদের গুড ফিল হয়। তাহলে পার্সন ভ্যারি করে তাকানোর প্রভাব। তাকানোর প্রভাব কে ভ্যারি করে? ব্যক্তি। ব্যক্তি যদি ভালো হয় তাহলে তার তাকানোর প্রভাব কেমন ফিল হবে? গুড না ব্যাড? কেমন ফিল হবে বলুন? স্যার পার্সেন্ট ভ্যারি করবে, ভালো হবে। যদি গুড হয় তাহলে তার তাকানোর প্রভাব কেমন হবে? গুড না ব্যাড? গুড হবে, গুড হবে, ভালো হবে। আর পার্সেন্ট যদি খারাপ হয় তাহলে তার তাকানোর প্রভাব কেমন হবে? খারাপ হবে। একদম। তাহলে এখানে প্লিজ যার মিউট নাই, রামদাস দা, বাস পাশ থেকে নয়েজ আসছে মেবি। রামদাস দা কাইন্ডলি মিউট করে নেবেন, হ্যাঁ আবার আনমিউট করবেন যখন বলবেন। তাহলে পার্সেন্ট ভ্যারি করে দৃষ্টির প্রভাব বোঝার জন্য, যে ব্যক্তি যদি ভালো হচ্ছে তা যখন ওই ব্যক্তি যখন তাকাচ্ছে। আমাদের জন্মছকে দুই শ্রেণীর গ্রহের কথা আগের দিন পড়েছি, যার মধ্যে আমি বলেছিলাম যে বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ, শনি, মঙ্গল, কেতু, রাহু। বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ এরা হচ্ছে শুভ প্ল্যানেট। কি প্ল্যানেট এরা? শুভ শুভ গ্রহ। শনি, মঙ্গল, রাহু হচ্ছে পাপক গ্রহ বা অশুভ, সোজা কথায় শুভ অশুভ যেহেতু আছে। কেতুকেও ধরা হয়, তবে কেতুর কোনো দৃষ্টি হয় না বলে আমি এখানে কাউন্ট করতে চাইছিলাম না, তবে বোঝানোর সুবিধার্থে আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে কেতুরও কিন্তু মানে অশুভ গ্রহ হিসাবে কেতুকে আমরা ট্রিট করি, কিন্তু কেতু কোনো দৃষ্টি হয় না। তাহলে এবার দেখুন খুব সহজ উত্তর, এদের দৃষ্টি কেমন, খারাপ না ভালো? ভালো। হ্যাঁ, এদের দৃষ্টি কেমন, ভালো না খারাপ? খারাপ। দেখলেন এক চান্সে উত্তর দিয়ে দিলেন। একদম ট্রু, এটাই হয়। কারণ আমরা জেনেই গেছিলাম শুরুতে যে তাকানোর প্রভাব নির্ভর করে ব্যক্তির উপরে। ব্যক্তি যদি ভালো হয় তাহলে আমরা গুড ফিল করি, তার মানে সেটা ভালো ইমপ্যাক্ট পড়ে। আর ব্যক্তি যদি খারাপ হয় তাহলে তার তাকানোতে আমরা অড ফিল করি বা ব্যাড অনুভব করি। ঠিক সেরকম ভাবে আমাদের শুভ গ্রহ বলতে বৃহস্পতি, শুক্র, চন্দ্র, বুধ এরা যখন দৃষ্টি দেয় তখন তারা কি ফিল করবে? গুড ফিল করবে, কারণ প্ল্যানেট গুলি ভালো। আর এরা যখন দৃষ্টি দেবে তখন কি অনুভব করবে? ব্যাড অনুভব করবে, কারণ এদের প্ল্যানেট গুলি অশুভ। কি কঠিন মনে রাখতে, আশা করি মনে হয় অসুবিধা হবে না। তবে যে কোনো জিনিসকে পড়তে গেলে বা শিখতে গেলে না নিজের মতো করে জিনিসটাকে আয়ত্তে আনতে হবে। তখন সোজা ভাষায় যদি আমি না বলতাম তাহলে আমি যতই বোঝানোর চেষ্টা করতাম মাথায় ঢুকতো না। তাই আমি প্রথমে কি বললাম যে আমাকে কেউ যদি দেখে ভালো ব্যক্তি আমি গুড অনুভব করি, আর খারাপ ব্যক্তি দেখলে আমি সেটা মনে মনে এই প্রশ্ন জাগে যে ব্যক্তি নিশ্চয়ই কিছু
কুমতলব বাড়ছে বা আমাকে চক্রান্ত ফেলবে, এমন কিছু থট বা চিন্তা। ঠান্ডা লাগছে, ঢুকে যাও নালে বাইরে দাঁড়াও। চেয়ারে বসে পড়ো, চেয়ারে বসে পড়ো, চেয়ারে। তুমি ক্লাস করবে? হ্যাঁ, ক্লাস করবে না তো কি করতে গেলে? হ্যাঁ? তাহলে দৃষ্টি বলতে দেখাকে বোঝায়। শুভ গ্রহরা দেখলে আমরা বলি যে যেখানে দেখছে সে জায়গাটা ভালো, আর অশুভ গ্রহরা দেখলে সেই জায়গাটা আমরা খারাপ বলে থাকি। স্যার রবিটা আসবে তো না দাঁড়ান শুভ গ্রহতে? দাঁড়ান দাঁড়ান, আমি নিশ্চয়ই যখন লিখিনি নিশ্চয়ই কারণ আছে, বিনা কারণে তো আর কিছু বোঝাতে চাইবো না, কারণ তো আছে, তাই না? কেতুটা লিখতে চাইছিলাম না, তবে অশুভ গ্রহ হিসেবে কেতুকে আইডেন্টিফাই করিয়ে দেন মুছে দিয়েছি, কারণ কেতুর কোনো দৃষ্টি আর কি হয় না। আচ্ছা যাই হোক, আমরা যে স্থানে থাকি সবসময়ের জন্য কোন দিকে দেখি, সামনের দিকে না পিছন দিয়ে তাকাই? সামনের দিকে। সামনের দিকে। সামনের দিকে। ঠিক সেরকম ভাবে অল প্ল্যানেট ইনক্লুডিং সান, ঠিক আছে, আমি এখানে লিখে দিই রবিকে। অল প্ল্যানেট তাহলে যেখানে অবস্থান করে কোথায় দেখবে? তার সামনে দেখবে। সামনের দিকে। আমি দেখাচ্ছি। সাপোজ ধরুন এটা একটি বার্থ চার্ট, ঠিক আছে, আমার কাছে লগ্ন কথায় কি ইম্পর্টেন্ট আপাতত আমাদের কাছে দিচ্ছি না, ঠিক আছে। সাপোজ ধরুন কারো চন্দ্রমা বসে আছে মিথুন রাশির ঘড়িতে, তাহলে এ কথায় তাকাবে? সামনে তাকাবে। এবার সামনে কোনটা হতে পারে, এইটা বা এটা? কনফিউজ হতে পারি না? সামনে বলতে কি বোঝায়? টোটাল আমাদের কাছে নাম্বার কত? ভাবের নাম্বার কত? 12 স্যার। 12। তাই আপনি যদি এখান থেকে কাউন্ট করেন টোটাল 12 এর মধ্যে, তাহলে এর অপোজিট আসবে, সেটা হচ্ছে 7। সপ্তম ভাব। সপ্তম। অপোজিট কত আসবে? 7। তাই প্রত্যেক গ্রহের কি দৃষ্টি আছে? সপ্তম দৃষ্টি আছে। কি দৃষ্টি আছে? সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টি। প্রত্যেক গ্রহের কি দৃষ্টি আছে? সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টি। কেতু বাদ দিয়ে, কেতুর কোনো দৃষ্টি হয় না, কেতুকে বাদ দিয়ে আমরা যদি বলা হয় 8 প্ল্যানেটের কি দৃষ্টি আছে? সপ্তম। সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টি কি একটা প্ল্যানেটের আছে না সবার আছে? সবার আছে। সবার আছে। সবার আছে। কেতু বাদে। যেহেতু সপ্তম দৃষ্টি সবার আছে, তাই এই দৃষ্টিকে কমন দৃষ্টি বলে। কি দৃষ্টি বলে? কমন দৃষ্টি। কমন মানে কি? Common। সবার, তাই না? কমন বলতে সবারকে বোঝায়। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে 8টা প্ল্যানেটেরই সপ্তম দৃষ্টি আছে, প্ল্যানেট যেখানে অবস্থান করবে ঠিক তার অপোজিট সপ্তম ভাবে তার দৃষ্টি পড়বে বা তার প্রভাব পড়বে, এটা আমরা শিখলাম। যেহেতু এটা সবারই আছে সপ্তম দৃষ্টি, তাই আমরা কি বলি? এটাকে কি দৃষ্টি বলি? কমন দৃষ্টি বলি, কারণ এটা সবার আছে। তাহলে কমন দৃষ্টি নিয়ে কারো কোনো অসুবিধা? না। না স্যার। তাহলে শনি গ্রহের সপ্তম দৃষ্টি কেমন, ভালো না খারাপ? খারাপ। খারাপ স্যার, খারাপ। Very good. অশুভ। বৃহস্পতি গ্রহের সপ্তম দৃষ্টি কেমন? শুভ। ভালো। ভালো। শুভ স্যার, ভালো। শুক্র গ্রহের সপ্তম দৃষ্টি কেমন? ভালো। শুভ। ভালো। তাহলে এরা যাদের উপরই দৃষ্টি দেবে, সেটা কোনো রাশি হোক বা কোনো ভাব হোক বা কোনো গ্রহ, তারা কিভাবে পজিটিভ পাবে না নেগেটিভ পাবে? পজিটিভ পাবে। শুভ গ্রহরা কারণে পজিটিভ, আর অশুভ গ্রহরা দৃষ্টির কারণে কি পাবে? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ পাবে। তাহলে আমরা এখানে শিখতে পারলাম বা আমরা জানলাম যে প্রত্যেক গ্রহের সপ্তম দৃষ্টি আছে। এই সপ্তম দৃষ্টিকে আমরা কমন দৃষ্টি বলে থাকি, এবং কমন দৃষ্টির রেজাল্ট হচ্ছে প্ল্যানেট যদি গুড হয় তাহলে গুড, এবং প্ল্যানেট যদি ব্যাড হয় তাহলে ব্যাড। সিম্পল জিনিস। সপ্তম দৃষ্টি এখানেই এন্ড, এর থেকে আর সপ্তম দৃষ্টি জানার কোনো মানে হয় না। এবার হচ্ছে দৃষ্টি তো আছে, দেখবেন আমরা মনে করি
কোনো ধর্মস্থান বা কোনো তীর্থস্থান যাবেন, যেখানে কোনো পূজারি থাকলে, বা যদি আপনি যদি আপনার গুরুর কাছে যান, মানে বলে না গুরুর দৃষ্টিতে আসাও এটা একটা বিরাট বড় ভাগ্যের বিষয়। এই দৃষ্টি বলতে দেখা, তার মানে আপনার জন্মছকে যে যে দৃষ্টি আছে, তাহলে আমি বললাম পার্সোনাল একটা ঠিক আছে গুরু, তাহলে গুরুর দৃষ্টিতে আসা আমরা ভালো মনে করি, গুরু দৃষ্টিতে আসা কি মনে করি, ভালো মনে করি, ঠিক আছে। ঠিক সেরকম ভাবে বার্থ চার্টে আমাদের একটা প্ল্যানেট আছে যার দৃষ্টি, সপ্তম দৃষ্টি সব থেকে পাওয়ারফুল, সব থেকে পাওয়ারফুল, ঠিক আছে, যার দৃষ্টিতে আসা আমরা ভালো মনে করি, হ্যাপি হয় এই 8টা প্ল্যানেটের মধ্যে। সেটাকে বৃহস্পতি। না, বৃহস্পতি না, সেটা হচ্ছে রবি। সেটা সানের মধ্যে সেই ক্ষমতা আছে যে অন্য পাওয়ারফুল করে দিতে। ধরুন এই যে চন্দ্রমা এখানে অবস্থান করছে, ধরুন চন্দ্রমা, ঠিক আছে, এখানে ধরুন রবি অবস্থান করছে। এই রবির অপোজিটে যখন চন্দ্রমা থাকে তখন কি হয় জানেন? পূর্ণিমা। কি হয়? পূর্ণিমা। পূর্ণিমা। রবির অপোজিটে যখন চন্দ্রমা থাকে তখন কি হয়? কোন তিথি, মানে কোন তিথি চলে? পূর্ণিমা। পূর্ণিমা তিথি চলে। যারই বার্তায় রবির অপোজিটে চন্দ্রমা আছে দেখবেন তার পূর্ণিমার আশেপাশে জন্ম বা পূর্ণিমার দিনে জন্ম তার। তাহলে রবির যে এতটাই পাওয়ার, যে চন্দ্রের কোনো নিজস্ব আলো নেই, ঠিক আছে, পূর্ণিমার দিনে কি মনে হয়? কালো অন্ধকার না, এত উজ্জ্বল গোলাকার, যেখানে এতটাই প্রভাব পড়ে। তার মানে দিনে সূর্যের আলো থাকলেও রাতের বেলায় চন্দ্রের আলোয় আলোকিত আমরা হয় বা দেখতে পাই। সেটা কার দ্বারা? সানের দ্বারা। রবি। তার মানে এর দৃষ্টির প্রভাব তো সব থেকে বেশি আছে। এখানে চন্দ্রমা আছে বলে সেটা ফিল করতে পারছি, যে দেখতে পাচ্ছি আলটিমেট মানে প্রভাব আছে। আজকে যদি আমি এখানে চন্দ্রমাকে মুছে দিই, এখানে চন্দ্রমা নাই, তার মানে কি ওখানে কেউ দৃষ্টির প্রভাব নাই? আচ্ছা, দৃষ্টি প্রভাব নাই। এখানে যদি চন্দ্রমা দিয়ে না থাকে তাহলে দৃষ্টি প্রভাব নাই রবির? না থাকবে। আছে, কিন্তু আমরা অনুভব করতে পারছি না, কারণ ওখানে কোনো কিছু নেই, ওখানে কোনো কিছু নেই। তাহলে চন্দ্রমার দ্বারা ওটা বোঝা যায় যে রবির দৃষ্টি এখানে সব থেকে পাওয়ারফুল। কিন্তু রবি এমন একটা প্ল্যানেট, এ যদি দৃষ্টি দেয়, তার রবি কি হয়? রবি যখন উদিত হয় বাকি সবাই অস্ত যায়। রবি গ্রহ যখন উদিত হয়, মানে মানে সকাল হবে দেখবেন আকাশে দেখবেন যে রাত্রে বেলায় উজ্জ্বল যে তারাগুলো দেখা যাচ্ছিল সব গায়েব। সান যখন উদিত হয় বাকিটা কি হয়? অস্ত যায়, ঠিক আছে। সান যখন উদিত হয় কি হয়? বাকিটা অস্ত চলে যায়। এটা খুব ভালো করে মনে করে রাখতে হবে, ঠিক আছে। তাই রবি যখন উদিত হচ্ছে, চন্দ্রমা তো আলোকিত হচ্ছে, এটা ভেরি গুড, ঠিক আছে। কিন্তু এটা ফ্যাক্ট হয়ে যাচ্ছে যে আপনি কোন টাইমে বার্থ টাইম নিয়ে এসেছেন। কারণ কি বললাম, যদি এটা দিনের বেলা হয়, সামনে যেই থাকুক তার কোনো ক্ষমতাই নাই, কারণ সে কার পাওয়ারের অধীনে থাকবে? রবি। কারণ রবি উদিত হলে বাকিরা কি হয়? অস্ত হয়, এটা মনে রাখতে হবে। আর রবি যখন অস্ত হয় তখন বাকিরা উদিত হয়। কারণ আমরা দেখতে পাই, এই চাঁদ যেমন দেখতে পাই, কেন দেখতে পাই? যে সান থাকা অবস্থায় সে ফিলই করতে দেবে না, সান অস্ত যাবে দেন আমরা ফিল করতে পারবো। তো সব থেকে সপ্তম দৃষ্টি কার পাওয়ারফুল? রবি। রবি। তাতে এখানে কোনো গ্রহ থাক আর না থাক আপনি বুঝবেন যে প্রভাব আছে। কি আছে? প্রভাব আছে। বলতে পারলাম আমি কি বললাম? আমরা এখানে যদি কোনো প্ল্যানেট থাকে তাহলে রবির দ্বারা প্রভাবিত হবে। যদি দিনের বেলায় হয় 100%, যদি রাতের বেলা হয় তবে সূর্যের ক্ষমতা কমে যায়, কিন্তু প্রভাবটা সেম থাকবে, কিন্তু রবির ক্ষমতা কমে যাবে, এ বেশি পাওয়ার নিয়ে নেবে। মানে ধরুন আপনি পূর্ণিমা তিথিতে রাতে জন্মগ্রহণ করেছেন, তাহলে চন্দ্রমা বেশি পাওয়ারফুল মোর দ্যান সান। কিন্তু আমার পূর্ণিমা তিথি তো দিনের বেলাও তো হয়, খালি রাতের বেলায় পূর্ণিমা তিথি চলে এমনটা তো না, রাতে আমরা দেখতে পাই, দিনেও তো পূর্ণিমা চলে না। লক্ষ্মী পুজো রাতের বেলায় করি, ইটস ভেরি গুড। তার মানে কি দিনের বেলায় পূর্ণিমা তিথি চলে না? এমনটা হতে পারে? নিশ্চয়ই না, চলে তো নিশ্চয়ই। তখন কি হয়? তখন সান পাওয়ারফুল থাকে, অপোজিট প্ল্যানেটকে পাওয়ারফুল হতে দেয় না। তবে ক্ষমতা এর মধ্যেও আছে, কিন্তু এ বেশি ক্ষমতাশীল তার থেকে। তাহলে আমরা রবির সপ্তমে যে প্ল্যানেট থাকবে, সে যদি বলে আমি রাতের বেলায় জন্মগ্রহণ করেছি, আর রাতের বেলা জ্যোতিষদের ভাষায় দিন আর রাতকে আমি মনে হয় জানি না বলেছি কিনা,
তা একবার কমপ্লিট করে দিই। জ্যোতিষের ভাষায় দিন হচ্ছে সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়ার সময়কে দিন বলা হয়, সূর্য অস্ত যাওয়ার সময় থেকে পরের দিন সূর্য উদয়ের আগে পর্যন্ত সময়কে রাত্রি বলা হয়। মনে রাখবে? হ্যাঁ বলেছে। ঠিক আছে, যাই হোক আমি মনে নাই তো বলেছি কিনা, তাই আমি আরেকবার রিপিট করে দিলাম। তাহলে সানের সপ্তম দৃষ্টি সব থেকে পাওয়ারফুল এবং অপোজিট প্ল্যানেটও খুব পাওয়ারফুল হয়, কিন্তু যদি আমরা দেখি যে তার বাচ্চা দিনের বেলায় জন্ম গ্রহণ করেছে, এ পাওয়ারফুল হলেও সানের থেকে বেশি পাওয়ারফুল হতে পারবে না, কারণ সান উদিত হলে সবাই অস্ত যায়, এটা মাথায় রাখতে হবে। যদি এ রাতের বেলায় হয় তাহলে সানের থেকেও কে বেশি পাওয়ারফুল, তখন বলবো মুন বেশি পাওয়ারফুল, চন্দ্র। চন্দ্র বেশি পাওয়ারফুল। ঠিক আছে, কথায় রাখলাম পকেটে। তাহলে আমরা এখানে একটা বিষয় শিখলাম, কি শিখলাম, যে প্রত্যেক গ্রহের সপ্তম দৃষ্টি আছে, সেগুলোকে আমরা কমন দৃষ্টি দ্বারা বিবেচিত করি, এবং কমন দৃষ্টির মধ্যে সপ্তম দৃষ্টি সবথেকে পাওয়ারফুল দৃষ্টি কার? সানের। ঠিক আছে, সানের দৃষ্টি হচ্ছে সবথেকে পাওয়ারফুল বা স্ট্রং। ঠিক আছে, সাজাই এটা বাচ্চাটাকে, দেন আপনারা পেজ বলবেন। এবার আমি বলেছি এটাকে ধরুন আমি কর্কট লগ্ন দিলাম, ঠিক আছে, আমি বলেছি নাম্বারিং প্রথমে করে নিতে, নাম্বারিং করে নিলে কি হয়, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। ঠিক আছে, প্রথমে নাম্বারিং করে নেবো আমরা। এখানে ধরুন চন্দ্রমা অবস্থান করছে, এখানে ধরুন রবি অবস্থান করছে, এখানে ধরুন শুক্র অবস্থান করছে, এখানে ধরুন মঙ্গল, এখানে ধরুন শনি, এখানে ধরুন, এখানে বুধ হবে না, এখানে রাহু লিখে দিই, এখানে কেতু লিখে দিই, এখানে বুধ লিখে দিই, 2 4 5 6 7 8, আর একটা গ্রহ কোন বাদ বলে বৃহস্পতি এখানে লিখে দিই। এবার আপনারা একটু বলুন, সেটা হচ্ছে যে অজয়দা বলুন তো দেখি, মঙ্গলের সপ্তম দৃষ্টি কোন ভাবে পড়েছে? 1 2 3 4 5 6 7 7 ভাব বলতে গেলে এটা মেষ, কন্যাতে 1 2 3 4 5 6 7, না এটা সিংহতে সিংহ, দেখুন সিংহতে কত লেখা আছে? 2 2। আমরা তো কাউন্ট করব 7, এখানে 7টা আসবে, কিন্তু এটা লগ্ন সাপেক্ষে কত নম্বর ভাব? 2 নম্বর। 2। তাহলে তখন আমরা বলবো মঙ্গল দ্বিতীয় ভাবে দৃষ্টি দিয়েছে। কি বলবো? মঙ্গল দ্বিতীয় ভাবে সপ্তম দৃষ্টি দিয়েছে। মঙ্গল দ্বিতীয় ভাবে সপ্তম দৃষ্টি। বলুন তো শনি তাহলে একটা আরো মাইনাস হয়ে যাবে, মানে যে লগ্নটা আছে 1 নম্বর, তো প্রথম নম্বরে দৃষ্টি দিয়েছে। একদম, শনি লগ্ন ভাব বা প্রথম ভাবে দৃষ্টি দিয়েছে। বাহ, এক্সেলেন্ট। দেখি তো পারমিতা দি বলুন তো, বৃহস্পতি সপ্তম দৃষ্টি কোথায় পড়েছে, কোন ভাবে? পারমিতা দি বলুন তো দেখি। স্যার 11 নম্বর ভাবে। না, একটু ভুলে গেল। 10ম ভাবে। একদম খুব সুন্দর, রাইট উত্তর। একটু ভুলে গেল। দেখুন এখান থেকে কাউন্ট করলে এর অপোজিটে কত নম্বর ভাব এটা? 10 নম্বর। দৃষ্টি কোথায় পড়বে? নবম ঘরে। নবম ঘরে, কারণ আমরা জানি এর অপোজিট ওটাই হয়। তাহলে কারণ নবম ভাবে যদি শুক্র থাকে, তাহলে তার সপ্তম দৃষ্টি কোথায় পড়বে? তৃতীয় ভাবে। বুঝতে পারলাম এবার? এটা হচ্ছে তার অপোজিট ভাব। ঠিক আছে, তাই এটা হচ্ছে কি অপোজিট ভাব বলতে সপ্তম ভাব। ওকে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। বলছি শনি কি আমাদের স্যাক্রিফাইস করতেও শেখায়? না, শনি দায়িত্বকে বোঝায়। এবার দায়িত্ব অনেক সময় স্যাক্রিফাইস হয় না। ধরুন আপনি আপনার ওয়াইফকে দেখবেন, এটা আপনার স্যাক্রিফাইস না, এটা আপনার দায়িত্ব। আপনি আপনার মাতা পিতাকে সেবা করবেন, এটা স্যাক্রিফাইস না, এটা আপনার দায়িত্ব। আপনি আপনার সন্তানকে মানুষ করবেন, এটা আপনার অর্থ যে টাকা দিচ্ছেন পড়ানোর জন্য, এটা আপনার স্যাক্রিফাইস না, এটা আপনার দায়িত্ব। দায়িত্ব স্যাক্রিফাইস টোটালি ডিফারেন্ট জিনিস। বুঝতে পারছি? আপনি ভাবছেন যে আপনি আপনার কর্তব্য পালন করছেন, তাহলে ভাবছেন যে আপনি স্যাক্রিফাইস করছেন। কিসের স্যাক্রিফাইস? আপনি তো আপনার কর্তব্য পালন। আপনি আপনার মা বাবাকে দেখবেন না, কে দেখবে? এটা তো আপনার কর্তব্য। আপনি ছেলেকে মানুষ করার জন্য তাদের যেটা আপনার লোন করতে হচ্ছে, ঋণ নিতে হচ্ছে, যদি ধার নিতে হচ্ছে, এটা তো আপনার কর্তব্যের জন্য আপনি করছেন। আপনি কোথায় স্যাক্রিফাইস করছেন?
এটা কিসের স্যাক্রিফাইস? কর্তব্য, যা রিপ্রেজেন্ট টু স্যাটার্ন। আমাদেরকে এটাকে বুঝতে হবে যে স্যাক্রিফাইস আলাদা, এবং আমি স্যাক্রিফাইসের উদাহরণ দিয়ে দিয়েছি, ভিডিওটা পরবর্তীকালে দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে স্যাক্রিফাইস। কেমন দৃষ্টি দিচ্ছে? আমরা বলবো সমসপ্তম দৃষ্টি দিচ্ছে, কারণ এরও প্রভাব এর উপর আছে, এরও প্রভাব এর উপরে আছে, ঠিক আছে? জুপিটারের দৃষ্টি পড়ছে ভেনাসের উপর এবং ভেনাসের দৃষ্টি পড়ছে জুপিটারের উপর। এইরকম কেসগুলিতে আমরা কি বলি? সমসপ্তম দৃষ্টি। কি দৃষ্টি বলে? সমসপ্তম দৃষ্টি। সমসপ্তম দৃষ্টিতে যদি দুটোই শুভ গ্রহ হয়, ফাটাফাটি রেজাল্ট, মানে খুব ভালো। সমসপ্তম দৃষ্টিতে দুটোই যদি শুভ গ্রহ হয় তাহলে কি বলি আমরা? ভালো রেজাল্ট, ঠিক আছে? সমসপ্তম দৃষ্টিতে। কি সমসপ্তম দৃষ্টিতে যদি একটা শুভ গ্রহ এবং আরেকটি, এখানে বৃহস্পতি থেকে মুছে দিয়ে আমি যেখানে মঙ্গল লিখে দিই, এটা খারাপ দেবে না ভালো দেবে এটা ডিপেন্ড করবে আপনার কর্ম। তবে ম্যাক্সিমাম খারাপ দিতে চাই না, ম্যাক্সিমামটাই খারাপ দিতে চাই না, এদের সম। কিন্তু এবার ধরুন এইটাকে মুছে দিন, দিয়ে এখান থেকে যে কোনো প্ল্যানেট লাইক একে বসিয়ে দিন, কে খারাপ হলো? শনি জিতে যাবে। চন্দ্র খারাপ স্যার। চন্দ্র খারাপ হয়ে গেল। এবার বলতে বললাম আমি, কারণ পাওয়ারের দিক থেকে পাওয়ারফুল বেশি, পাওয়ারের দিক থেকে পাওয়ারফুল বেশি চন্দ্রের তুলনায়, তাহলে চন্দ্র খারাপ। তখন আমরা বাচ্চাটা কি বলি? শনি চন্দ্রের উপর দৃষ্টি দিয়েছে, চন্দ্রমা পীড়িত হয়ে গেছে। সেটি হচ্ছে যে স্পেশাল দৃষ্টি জুপিটারের 5 আর 9। তাহলে জুপিটারের টোটাল কয়টা দৃষ্টি হলো? কে বলতে পারবে? জুপিটারের কয়টা দৃষ্টি হলো টোটাল? 3টে দৃষ্টি স্যার। 5, 7, 9, 3টে। 5, 7, 9। বাহ, এক্সেলেন্ট। 5, 7, 9 একদম, বাহ বাহ, খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা বলুন তো শনির তাহলে কয়টা দৃষ্টি হলো? শনির 3টে স্যার। 3টে। কি কি? 3, 7, 10। বাহ, ভেনাস। শুক্র। শুক্রের পর শুক্রের পর পৃথিবী আসে, কিন্তু পৃথিবী তো আমার কাউন্ট মনে নেই। কি বলছেন? আমি তো ওই নবগ্রহ পড়াচ্ছি, তা আপনি কেন কারক গণনা কি আচ্ছা, বলছেন? পৃথিবী, হ্যাঁ, পৃথিবী। মঙ্গল। মঙ্গল। পৃথিবীর পর মঙ্গলটা মঙ্গল, মঙ্গলের পর বৃহস্পতি। বৃহস্পতির পর স্ক্রিন দেখা যাচ্ছে না। শনি, বৃহস্পতি, শনি। শনি মোটামুটি এটা ডায়াগ্রাম মোটামুটি। হ্যাঁ হ্যাঁ, হুম। দু প্রকার প্ল্যানেটের কথা বলা, একটা ইনার প্ল্যানেট, একটা আউটার প্ল্যানেট। আউটার প্ল্যানেট মার্স জুপিটার স্যাটার্ন, মার্স জুপিটার স্যাটার্ন আউটার প্ল্যানেট 4, 5। তাহলে জুপিটারের পঞ্চম দৃষ্টি কোথায় পড়ছে? দশমে। 1, 2, 3, 4, 5। কাউন্টটা কোথা থেকে করলাম? লগ্ন থেকে নয়, কাউন্টটা কোথা থেকে করলাম? জুপিটারের থেকে। কারণ কার দৃষ্টি কাউন্ট করছি? জুপিটারের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি কাউন্ট করছি। তাই বৃহস্পতির দৃষ্টি যেহেতু কাউন্ট করছি, তাহলে এখান থেকে কাউন্ট করব। 1, 2, 3, 4, 5, 6, 7। সপ্তম তো কমন হয় আমার কাছে, সপ্তম এখানে বিচার্য নয়, কারণ সপ্তম দৃষ্টি ভালোই হবে, সেটা পড়িয়ে দিয়েছি। তারপরে কত করেছিলাম? 9। 7, 8, 9। তাহলে নবম দৃষ্টি কোথায় পড়ছে বৃহস্পতি? দ্বিতীয় ভাবে। সেকেন্ড হাউসে, দ্বিতীয় ভাবে। তবে ইনার বৃহস্পতি 6 এ আছে তাই, ঠিক আছে? এবার প্রশ্ন হলো পঞ্চম দৃষ্টি এলো কিভাবে? এখান থেকে স্টার্ট হয়েছে। তাই এই জন্মের পুণ্য কোথায় সঞ্চয় হবে? এইখান থেকে সঞ্চয় হবে, ঠিক আছে? এবার বলবো ক্লাসে আস্তে আস্তে ঠিক বলবো পুণ্য কিভাবে কাজে লাগে, পুণ্য কিভাবে আমাদের জীবনে সমস্যার সমাধান করে। সবারই বাচ্চাতে জুপিটার পঞ্চম দৃষ্টি যেখানে পড়বে সেখানটায় ভালো। ভালো কেন? কারণ পূর্ব জন্মে আমরা পুণ্য যেগুলো সঞ্চয় করেছিলাম সেগুলো এখানে খরচ হয়নি। এই জন্য আমি মনে করি জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট সবথেকে যদি ভালো কথা বলা হয় সেটা চতুর্থ ভাব। এটা আমাদের পূর্ব জন্মে যার যেখানে আছে, এটার একটা বিরাট বড় ভূমিকা আছে জানেন। যখন কোনো পার্সন জীবনে দিশাহারা হয়, কিছু করতে পারছে না, কেরিয়ার নাই, বেকার ঘুরে বেড়াচ্ছে, ইনকাম নাই, গ্রোথ নাই, আপনি দেখছেন যে কিছুই মানে দশা সাপোর্ট করছে না, কেরিয়ারে সাকসেস নাই, কিছু চুপচাপ কি বলবেন? এই জুপিটারের দৃষ্টি পঞ্চম দৃষ্টি যেইভাবে পড়বে
সেই ভাব ওরিয়েন্টেড তাকে কর্ম করতে বলুন, সে সাকসেস পেতে শুরু করবে। কেন পারবে? কারণ পূর্ব ইজি উন্নতি করতে পারবে। ধরুন কারো পঞ্চম দৃষ্টি আপনার সপ্তমে পড়েছে, আপনি বলুন আপনি বিজনেস করুন, আপনি ব্যবসা করুন। কারো পঞ্চম দৃষ্টি অষ্টমে পড়েছে, আপনি জ্যোতিষ পেশায় যান। আরো পঞ্চম দৃষ্টি নবমে পড়েছে, আপনি টিচিং এ যান। যদি আর কি দিশা না পায়, যদি দিশা পাচ্ছে আপনি কেন বলতে যাবেন ভাই কি দরকার, ও তো রেজাল্ট পাচ্ছে। আমি কি বললাম, যদি কোনো ব্যক্তি দিশা পাচ্ছে না, ম্যাক্সিমাম পেয়ে যায় কারণ ওটা খুবই পূর্ণ সঞ্চয়, যদি না পাচ্ছে সে জীবনে উন্নতি করতে পারছে না, দেখছেন সোজা কথায় বলবেন বৃহস্পতি যেখানে আছে তার পঞ্চম দৃষ্টি যেইভাবে পড়বে আপনি সেই সংক্রান্ত বিষয়ে কাজে এগিয়ে যান, সাকসেস আপনার হাতের মুঠোয়। কেন মুঠোয়? কারণ আপনি তো পূর্ণ সঞ্চয় করে রেখেছেন, ওটা আপনার পূর্বজন্মের দ্বারা, আমার দ্বারা নয়। জ্যোতিষের প্রয়োজন এখানেই, একজন জ্যোতিষ পারে আপনাকে এই গাইডটা দেখিয়ে দিতে। এদের পরিবারে না কেউ খুব হাই প্রোফাইলের লোক থাকবেই, হয় ওনার ছেলে হবে, নয় বাবা আছে, নয় ওনার জুপিটারের পঞ্চম দৃষ্টি কথায় ভালো মনে করা হয় জানেন, সেটা হচ্ছে লক দৃষ্টি। জুপিটারের নবম দৃষ্টি হচ্ছে 9th হাউস, হচ্ছে আমাদের পূর্বপুরুষ, পিতার জায়গা বলি না, পিতা, ভাগ্য বলি না, সংস্কৃতি, ধর্ম। ধর্ম কথাটার সাথে না ট্র্যাডিশনটা না খুব ভালোভাবে মনে রাখতে হবে আমাদেরকে। দেখুন ট্র্যাডিশন বলতে গেলে সোজা কথায় ঐতিহ্য। যেমন দুর্গাপুজো আমাদের প্রতি বছর হয়, এটা একটা আমাদের ঐতিহ্য, অনেক বাড়িতে হয়, এটা একটা ঐতিহ্য, একটা ট্র্যাডিশন, একটা সংস্কৃতি। বলতে পারলাম আমি সোজা কথায়? তো নবম ভাব হচ্ছে পূর্বপুরুষদের ভাব। আমাদের যারা মানে আমার দাদু বা আমার মায়ের মা, মায়ের পিতা, আমার বাবার বাবা বা বাবার মা, যারা আছে ঠিক আছে, দাদু ঠাকুমা ইত্যাদি ইত্যাদি, এই যে যারা পূর্বপুরুষ আছে তাদের আশীর্বাদ থাকে কথায় এই বৃহস্পতির নবম দৃষ্টির মধ্যে, বৃহস্পতির নবম দৃষ্টির মধ্যে থাকে। ঠিক আছে, বৃহস্পতির নবম দৃষ্টির মধ্যে কি থাকে? আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। তাই এর দৃষ্টি যেখানে পড়বে সেখানে কি করবে? একটা ব্লেস কাজ করবে। কিসের ব্লেস? আপনার পূর্বপুরুষদের। তাহলে 6th এ জুপিটার থাকলে সেকেন্ডে ব্লেস দেবে, তাহলে জীবনে যাই হোক ভাই এইটার কমতি হবে না। কারণ সেকেন্ডে কার ব্লেস আছে? আমার পূর্বপুরুষদের ব্লেস আছে, তাদের আশীর্বাদ আছে। তাই জীবনে যাই হোক না কেন, যেহেতু সেকেন্ডে দৃষ্টি দিয়েছে, জীবনে যাই হোক না কেন এইটার কমতি হবে না, কারণ ওখানে যেহেতু আমাদের পূর্বপুরুষদের ব্লেস আছে। সম্পত্তি, তারপরে মানে অর্থ, যেটা দ্বিতীয় ভাব যা যা দেয় সেগুলি কোনোদিনও কমতি হতে দেবে না, বরং বাড়বে। এটা হচ্ছে জুপিটারের নবম দৃষ্টির কারণে হয়। বুঝতে পারলাম? তো জুপিটারের নবম দৃষ্টি যেভাবেই পড়ে, যেখানেই পড়বে সেখানেই বলবেন আপনি পূর্বপুরুষদের আশীর্বাদ সেখানে বহন করছেন। তাহলে আমি সব থেকে মনে করি বৃহস্পতি নবম দৃষ্টি পড়া কথাই ভালো জানেন, একটা হচ্ছে দ্বাদশ আর একটা হচ্ছে ষষ্ঠ স্থানে। কারণ দ্বাদশ হচ্ছে আপনার রোগ বালাই নির্দেশ করে, সরি ষষ্ঠ হচ্ছে আপনার রোগ বালাই নির্দেশ করে, আর দ্বাদশ হসপিটাল হওয়া, শরীর খারাপ হওয়া, ব্যয় হওয়া। এখানে যদি পূর্বপুরুষদের যদি আশীর্বাদ থাকে তাহলে দুর্ঘটনা হবে, সহজে ডেথ হবে না। রোগ হবে, বড় রোগ হতে দেবে না। হসপিটালাইজ হবেন, তাড়াতাড়ি রিটার্ন করবেন। কারণ কাদের ব্লেস কাজ করবে? ওই যে বললাম পূর্বপুরুষদের ব্লেস কাজ করবে, যার কারণে আপনি অত দিন ভুগবেন না সহজে, এটা তাদের আশীর্বাদ যেহেতু আছে। তাহলে জন্মছকে জুপিটারের 9th দৃষ্টি যেইভাবে পড়ে, যে স্থানে পড়ে, সেখানে কাদের প্রভাব কাজ করে? আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ বা ব্লেস কাজ করে। ওকে, ক্লিয়ার? স্যার তাহলে কি ওই ভাবে কি কোনো গ্রহকে থাকতে হবে নাকি থাকলে ব্ল্যাঙ্ক তো থাকলেও? এখানে যদি রবি আছে তাহলে আপনার রবি গভর্নমেন্টকে নির্দেশ করে বা আপনার প্রতিষ্ঠাকে নির্দেশ করে, তাহলে শুধুমাত্র ব্লেস দ্বিতীয় ভাবে নয়, রবির উপরও ব্লেস আছে। আচ্ছা, মানে অটোমেটিক্যালি আপনি ফলো পাবেন। অটোমেটিক্যালি কেন? এটা তো আপনার আয়ত্তে নেই, তারা তাদের আশীর্বাদের জোরে হচ্ছে। তা সেকেন্ডে দেওয়া ভালো, সবসময় জীবনে যাই হোক না কেন এটার কমতি হবে না। ঠিক আছে, লাখপতি কোটিপতি নিশ্চিত, কোটিপতি না হলে লাখপতি নিশ্চিত।
কর্ম করতে হবে তো তার জন্য কোটিপতি হতে গেলে। না এমনি এখনকার যুগে লোকে লটারিতে 1 কোটি পেয়ে যায়। তো 30% ট্যাক্স কেটে নেয়, 70 লাখ পায়। যাই হোক সেটা ম্যাটার না, ম্যাটারটা অন্য কিছু। এনে মুছে দিলাম। তাহলে জুপিটারের দুটো দৃষ্টি আমি ক্লিয়ার করলাম যে তার ইমপ্যাক্টটা কিভাবে আমাদের জীবনে পড়ে। ওকে, জুপিটার গেল। মার্স বুঝতে আছে কথায় মার্স? চতুর্থ আচ্ছা, মঙ্গল। মঙ্গল। ঘুমিয়ে গেলেন না তো সবাই? সারা শব্দ পাচ্ছি না। বোরিং লাগছে? বোরিং লাগলে বলবেন, আমি একটু গল্প করে নেবো তারপরে পড়াবো। অযথা বোরিং লাগছে? না স্যার, আমার ছকটা নিয়ে ডিসকাশন করছে, আমার তো ভালোই লাগছে। পারমিতা দি কোথায়? বিপুল দা, রামদাস দা, সুদীপ দা, আছি। বন্ধু দা। আছি স্যার, আছি। আচ্ছা আচ্ছা, আছিটা একটা বাচ্চা ছেলে বললো মনে হলো। আমি তো বাচ্চা ছেলে গলা পেলাম। যাই হোক আমি নিজেও জানি না। না স্যার, আমার গলাটা বাচ্চা লাগছে। তাহলে জুপিটারকে বললাম, জুপিটারের পর আমরা কাকে বলবো? মার্স। মার্সের দৃষ্টি কত? 4 আর 8। তাহলে মার্স এখান থেকে 4 দৃষ্টি দিলে 1 2 3 4। তাহলে মার্সের চতুর্থ দৃষ্টি কোথায় পড়বে? সপ্তমে। সপ্তম আয়োজন। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা 8 হচ্ছে 4 5 6 সপ্তম তো কমন আমাদের কাছে নয়, 8 হচ্ছে 11th। তাহলে মঙ্গল চতুর্থ, তাহলে তার চতুর্থ দৃষ্টি সপ্তম ভাবে এবং তার অষ্টম দৃষ্টি 11th হাউসে পড়বে। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে মঙ্গলের চতুর্থ দৃষ্টির ফল কি এবং অষ্টম দৃষ্টির ফল কি। যেভাবে আমরা জুপিটারের রেজাল্ট আর কি পড়লাম, সেভাবে মঙ্গলের রেজাল্টের মানে পরিণাম কি আর কি রক্ষা করা। আমাদের দেশ বলতে সোজা কথায় প্রথমত আপনি মাতৃস্বরূপও ভাবতে পারেন অথবা আমার বাড়িকে ভাবতে পারেন। দেশ সমান একটা ভারতবর্ষ একটা বাড়ি যার মধ্যে আমরা সবাই বাস করি। ঠিক আছে, তাকে রক্ষা করে কে? মার্স, সৈন্যটা রক্ষা করে। তাহলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি কি করে? রক্ষা করে। কি করে? রক্ষা করে বা প্রোটেক্ট করে। তাহলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেই ভাবে পড়ে সেই ভাব সংক্রান্ত বিষয়ে জাতককে কি করে? প্রোটেকশন দেয়, রক্ষা করে বা প্রোটেকশন দেয়। কে দেয়? মার্স দেয়। মানে মার্সের এমন কিছু কোয়ালিটি আপনার মধ্যে বিল্ড করবে বা এমন কিছু কানেক্ট আপনার মধ্যে বিল্ড করবে যেটা এখানকে ক্ষতিগ্রস্ত করতে দেবে না সাথে। সপ্তম কি কি নির্দেশ করে? আমার লাইফ পার্টনার, আমার পার্টনার হাজবেন্ড হলে ওয়াইফ, ওয়াইফ হলে মানে সরি ফিমেল হলে হাজবেন্ড নির্দেশ করবে। লাইফ পার্টনার নির্দেশ করে সেভেন্থ হাউস আমাদের। এছাড়া কি নির্দেশ করে? বিজনেস নির্দেশ করে। এছাড়া আমাদের আমি ছাড়া বাকি সবাইকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আমার ব্যবসা, আমার পার্টনার, একটা বিজনেস পার্টনার হতে পারে আলাদা, একটা লাইফ পার্টনার। ঠিক আছে, আর একটা আমি ছাড়া সবাইকে নির্দেশ করে সপ্তম ভাব। এবার এই সপ্তম ভাবে কে নির্দেশ দিচ্ছে? মঙ্গল। কি করে? প্রোটেক্ট বা রক্ষা করে। তাহলে মোটামুটি আপনার সারাউন্ডেড যাদের সাথে আপনি খুব কানেক্টেড তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে দেবে না এই মাস। যাদের সাথে আপনি খুব ক্লোজলি কানেক্টেড, প্রথম ক্লোজলি কানেক্টেড কে? আপনি লাইফ পার্টনার, কারণ ওটা মেন ভাব, তাই না? তাহলে আপনার লাইফ পার্টনারকে ইস্যু হতে দেবে না। যদি কোনো প্রবলেম আসে লাইফ পার্টনারের লাইফে, কে আপনাকে হেল্প করবে? মঙ্গল। মঙ্গল রক্ষা করবে। এটা মঙ্গল কিভাবে রক্ষা করে? হয়তো আপনাকে বিল্ড করে রক্ষা করবে, অথবা আপনার এমন কোনো পরিস্থিতি, সাপোজ আমি কথা মানে বলছি, ওয়াইফের আপনি বাড়িতে নেই, ওয়াইফের কোনো রকম ভাবে একটা প্রয়োজন পড়লো, কোনো একটা সমস্যার সম্মুখীন হলো, কেউ না কেউ পাশ থেকে দাঁড়িয়ে, যেহেতু আপনার পরিচিতি আছে বলে, অযোধ্যার পরিচিতি সূত্র ধরে কাকে হেল্প করবে? আপনার লাইফ পার্টনারকে। কার কারণে হেল্পটা পাবে? মঙ্গলের জন্য। মঙ্গলের কারণে। তাই মঙ্গল যেখানে দৃষ্টি দেবে বা দৃষ্টি দেবে ফোর্থ হাউস, মানে চতুর্থ দৃষ্টি যেভাবে বলবে, সেখানটায় কিন্তু আপনি কি পাবেন? প্রোটেক্ট পাবেন, রক্ষা করা।
ঠিক আছে? এবার সেটা আপনি নিজেও করতে পারবেন অথবা আপনি কারোর মাধ্যম দিয়ে পাবেন, কিন্তু পাবেন। তাহলে অলওয়েজ আপনার 7th হাউস কম বেশি কি হবে, প্রোটেক্টেড থাকবে। মানে এতে আপনার ওয়াইফ ক্ষতিগ্রস্ত হবে না, এবং আপনার সারাউন্ডেড যত মানুষ কানেক্টেড, খুব ক্লোজলি কানেক্টেড, সাথে আপনার ফ্রেন্ড হতে পারে, আপনার মাতা পিতা হতে পারে, আপনার বন্ধু বান্ধব হতে পারে, যে কেউ হতে পারে, যারাই কানেক্টেড তারা কিন্তু সকলে কারো না কারো দ্বারা প্রোটেক্ট পাবে। সেটা